বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য আর নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি পায়ে বসা আছেন বাংলা দৈনিক সমকালের ব্যবস্থাপনা সম্পাদক আবু সাঈদ খান, আর ডানে রয়েছেন প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সাবেক সংসদ সদস্য কাজী মোহাম্মদ আনোয়ার হোসেন। কাজী মোহাম্মদ আনোয়ার হোসেন এর আগে চারবার জাতীয় সংসদে তার নির্বাচনী এলাকার মানুষের প্রতিনিধিত্ব করেছেন। দর্শক, এই যে আজকে আমার দুজন অতিথি বক্তব্য রাখবেন, তাদের বক্তব্যগুলো আপনাদের কাছে কেমন লাগছে সেটি আপনারা আমাদেরকে জানাতে পারেন। অর্থাৎ কার বক্তব্য আপনার কাছে সবচাইতে বেশি গ্রহণযোগ্য মনে হচ্ছে সেটি আমাদেরকে জানিয়ে SMS করতে পারেন। এবং আপনারা যারা দেখছেন লক্ষ কোটি মানুষ এই অনুষ্ঠান, তাদের মতামতের একটা প্রতিফলন, অর্থাৎ সেটি আমাদের এই পর্দায় অনুষ্ঠান চলাকালীন আপনারা দেখতে পারবেন। অর্থাৎ কার বক্তব্য সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হচ্ছে, কার বক্তব্য খানিকটা কম গ্রহণযোগ্য, কিংবা কারো বক্তব্য যদি দুজনের বক্তব্যই গ্রহণযোগ্য না হয়ে থাকে সেটিও আমাদেরকে জানাতে পারেন। আবু সাঈদ খানের বক্তব্য যদি আপনাদের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হয়ে থাকে তাহলে আপনার মোবাইলের SMS অপশানে গিয়ে টাইপ করতে পারেন TM এবং TM টাইপ করে স্পেস দেবেন, তারপরে টাইপ করবেন A এবং পাঠিয়ে দেবেন 16258-এ। মিস্টার কাজী মোহাম্মদ আনোয়ার হোসেনের বক্তব্য যদি আপনার কাছে বেশি গ্রহণযোগ্য মনে হয় তাহলে মোবাইলের SMS অপশানে গিয়ে টাইপ করবেন TM স্পেস দেবেন এবং তারপরে B টাইপ করবেন, পাঠিয়ে দেবেন 16258-এ। এবং আমার এই দুই অতিথির বক্তব্য কারোটাই যদি আপনাদের কাছে গ্রহণযোগ্য না হয় তাহলেও সেটি জানাতে পারেন। SMS অপশানে গিয়ে মোবাইলের TM টাইপ করবেন, স্পেস দেবেন, C টাইপ করবেন সেক্ষেত্রে এবং পাঠিয়ে দেবেন 16258 এবং আপনাদের মতামতের প্রতিফলনটা দেখতে পারবেন চ্যানেলের পর্দায় এই অনুষ্ঠান চলাকালীন সময়, পুরোটা সময় জুড়ে। এবং এই মতামত আপনারা জানাতে পারবেন, অর্থাৎ এখন যখন অনুষ্ঠান শুরু হলো এই সময় থেকে কালকে, অর্থাৎ আজকে সকালে যখন অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে তার শেষ সময় পর্যন্ত এই মতামত জানাবার সুযোগ থাকছে। এবং দুটো সময় মূল ফলাফলটা দেখতে পারবেন, অর্থাৎ রাতের ফলাফল এবং সকালের ফলাফলের একসঙ্গে যোগ হয়ে সকালেও দেখতে পারবেন। মিস্টার আবু সাঈদ খান, আপনাকে দিয়ে শুরু করি। আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় সংসদের বাজেট অধিবেশন হলো এবং এই পুরো অধিবেশন জুড়ে বিরোধী দলকে সংসদে দেখতে পেলাম। যদিও সংসদে উভয় পক্ষেরই কিছু অশালীন আচরণ, অশালীন বক্তব্য আমরা দেখতে পেয়েছি, যেটি কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়, কিন্তু বিরোধী দলের উপস্থিতি, সরকারি দলের উপস্থিতি, তাদের প্রাণবন্ত কোনো ক্ষেত্রে বিতর্ক, সংসদে যখন সমাপনী অধিবেশনে প্রধানমন্ত্রী বক্তব্য রাখছেন তখন বিরোধী দলীয় নেত্রীর সেই উপস্থিতি বসে থেকে শোনা এবং বিরোধী দলের নেত্রীর বক্তব্য প্রধানমন্ত্রী শোনা, মাঝে মধ্যে তাদের মধ্যে হাস্যরসাত্মক বাক্য বিনিময়, সবটাই খুব আনন্দ দিয়েছে এবং মানুষের মধ্যে একটা আশার সঞ্চার করেছে। আর মাঠের বাইরে রাজনীতিটাও বেশ নীরব, উত্তপ্ত নয়, সেই অর্থে খুব একটা অস্বস্তির মধ্যে সাধারণ মানুষ নেই, ব্যবসায়ীরা নেই। কিন্তু এই যে নীরবতা যেটি দেখতে পাচ্ছি, সেই নীরবতা এক ধরনের ঝড়ের পূর্বাভাসও অনেকের কাছে মনে হচ্ছে। কেননা মূল যে সমস্যা, সেই মূল সমস্যার বিষয়ে কিন্তু কোনো ধরনের ঐকমত্য প্রতিষ্ঠিত হচ্ছে না, এবং ঐকমত্য প্রতিষ্ঠিত না হলে কি হতে পারে সেটি কিন্তু উভয় পক্ষই আবার কথাবার্তায় ইঙ্গিতটা প্রদান করছেন। এবং আমরা লক্ষ্য করছি যে এরই ফাঁকে রাজনৈতিক ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে নানা ধরনের বেনুকরণ, নানা ধরনের সমস্যা, নানা ধরনের সুতো টানাটানি, এগুলো কিন্তু লক্ষ্য করতে পারছি। তো পরিস্থিতিটাকে আপনার কাছে কীরকম মনে হচ্ছে? ধন্যবাদ। যথার্থই বলেছেন যে দুই দল তারা সংসদে পাশাপাশি বসে আলোচনা শুনেছেন, প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, হ্যাঁ, ওয়াকআউটও করেছেন। ওয়াকআউট কোনো আপত্তির কিছু নয়, তারা বর্জন করেননি, বিরোধী দল বর্জন করেননি, সংসদে ছিলেন। তো এইটা একটা ইতিবাচক ঘটনা। এবং হ্যাঁ, কিছু সদস্য মধ্যে কিছু অপ্রীতিকর কথাবার্তা এবং অশোভন আচরণ হয়েছে, কিন্তু বাইরে যেমন এটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে যে বিরোধী দলের নেতা বক্তব্য প্রধানমন্ত্রী শুনেছেন, এবং প্রধানমন্ত্রী যখন সংসদ নেতার বক্তব্য বিরোধী দলের নেত্রী শুনেছেন, এবং দুইজনে বসে, এবং কিছুটা হ্যাঁ হাস্যরসাত্মক বিষয় ছিল, এগুলো ইতিবাচক ঘটনা। তবে বিষয়টা হলো যে রাজনীতির যে মূল সমস্যা সেটা কিন্তু সমাধান হয়নি। যেমন আজকের বাস্তবতা হচ্ছে নির্বাচনকালীন সরকারকে কেমন হবে, কিন্তু সেখানে কিন্তু দুই দল তার অবস্থানে অটুট রয়েছেন। যেমন সরকার সংসদ নেতা বলেছেন যে অন্য দেশে যেভাবে নির্বাচন হয় সেইভাবেই হবে। অপরদিকে বিরোধী দলের নেতা বলেছেন যে দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাব না, অর্থাৎ নিরপেক্ষ সরকার, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার এটা আদায় করব। তো এই দৃঢ়তা ব্যক্ত করেছেন। তো এখানে সমস্যাটা রয়ে গেছে। তবে একটা জিনিস লক্ষণীয় যে প্রধানমন্ত্রীর বক্তব্যে তিনি কিন্তু
দলীয় সরকারের অধীনে নির্বাচনের কথাটা বলছেন না, এটা বলেননি। উনি বলেছেন অন্য দেশে যেভাবে হয়, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার। সেই ক্ষেত্রে তো সংসদে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা তত্ত্বাবধায়ক একটা ব্যবস্থাপনা গড়ার বিষয়টা কিন্তু তিনি এড়িয়ে যাননি। কিন্তু এটা কিভাবে হবে সেই বিষয়টি স্পষ্ট নয়। তবে আমরা লক্ষ্য করি যে আদালতের রায়ে কোথাও যদি আমরা বিবেচনা করি, আদালতের রায় অনুযায়ী আগের তত্ত্বাবধায়ক সরকারে ফেরার সুযোগ নেই, কিন্তু সংসদ ইচ্ছা করলে সংসদের নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে পারেন। আদালতের রায় কিন্তু সেটা সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু সর্বদলীয় সরকারের একটা দাবি উঠেছে। সেখানে বিষয়টা দাঁড়াচ্ছে, কার কাছ থেকে উঠল সর্বদলীয় সরকারের দাবি? এটা একসময় প্রধানমন্ত্রীও বলেছিলেন, সংসদ নেতাও একসময় বলেছেন, কিন্তু সেই সরকার আবার প্রধানকে থাকবেন সেটা। হ্যাঁ, প্রধানকে থাকবেন, এটি হলো বিবেচনার বিষয় যে প্রধানকে থাকবেন, এটি নিয়ে বিতর্ক রয়েছে। সরাসরি এই দাবিটা প্রত্যাখ্যান করেননি। তো এই জায়গা কিন্তু একটা আলোচনার বিষয়। বিরোধী দল আবার বলেছে যে প্রধানমন্ত্রীর অধীনে কোনো প্রধানমন্ত্রী এই প্রধানমন্ত্রীর অধীনে করবেন না। এর মানে কি, যে সর্বদলীয় কোনো সরকারে যদি প্রধানমন্ত্রী যদি সে বর্তমান প্রধানমন্ত্রী না থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু বিষয়টা বিবেচনাও করতে পারেন। এরকম একটা সম্ভাবনার জায়গা কিন্তু রয়েছে। আর একটা বিষয়টা হচ্ছে, এটা হলো বিরোধী দলের অবস্থানটা। আর সরকারি দল, ক্ষমতাসীন দল, যেখানে দলীয় সংবিধানে রয়েছে যে দলীয় সরকারের অধীনে নির্বাচন, অর্থাৎ একটা সংসদ বহাল ডেকে নির্বাচন। কিন্তু অন্যান্য দেশে যেভাবে হয়, যেমন ভারত কিংবা গ্রেট ব্রিটেনের কথা যদি আমরা ভাবি, সেখানে কিন্তু সংসদ ডিজলভ করার পরে, সংসদ বিলুপ্তি ঘোষণার পরে কিন্তু সরকার নির্বাচনটা হয়। সেখানে একটা সরকার থাকে, সেই সরকারটা অন্তর্বর্তীকালীন সরকার কিংবা সেটা এক ধরনের তত্ত্বাবধায়ক সরকারও বটে। তাদের পলিটিক্যাল কালচার তো অন্য রকমের এবং তাদের ভ্যালুসটা অন্য রকমের, সেই ভ্যালুস তো আমরা ক্যারি করি না। আমরা উনি যখন বলছেন অন্যান্য দেশের মতো, আবার অন্যান্য দেশের কথা যদি আপনি বলেন, যদি কেয়ারটেকারের ইস্যুই আসে, সেটি তো আমরা দেখতে পাচ্ছি যে অনেক দেশেই কিন্তু ইতিমধ্যে পাকিস্তানের কথা শুনলে না হয় অনেকের পছন্দ হবে না, বা আমরা মনে করি যে পাকিস্তান এটা ফ্র্যাজাইল স্টেট, এটা বিবেচনার মধ্যে না। পাকিস্তান না হয় বাদই দিলাম, নেপালে বিবেচনা করা হচ্ছে, সেটিও না হয় বাদ দিলাম, অস্ট্রেলিয়াতে তো অ্যাকসেপ্ট করে দিয়েছে, নিউজিল্যান্ডে অ্যাকসেপ্ট করে দিয়েছে, গ্রিসে হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, অন্যান্য দেশের মানে উনি বোঝাতে চাচ্ছেন যেখানে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই দলগুলোকে উনি বোঝাতে চাচ্ছেন না, আলোচনা থেকে যেটা মনে হয়েছে। তবে এখন বিষয়টা যেটা দাঁড়ায় যে আলোচনার জায়গা কিন্তু রয়েছে, এবং যদি আলোচনার জায়গাটা যদি ঐক্যমত্য না হয়, দুই দল যদি একমতের ভিত্তিতে, বিরোধী দলের নেত্রী কিন্তু সংসদে বলেছেন যে দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবেন না, তবে সংঘাত তিনি চান না, সমঝোতা চান, সেজন্য সংলাপ হলে সবচেয়ে উত্তম হয়। তাহলে সংলাপের মাধ্যমে তো একটা ঐক্যমত্যে আসা উচিত, এবং একটা ব্যবস্থা উভয়ের কাছে একটা গ্রহণযোগ্য ব্যবস্থাটা জাতি কিন্তু সেটা আশা করে। আর যদি এই সংঘাত এবং এই ধরনের অনৈক্য থাকে, তাহলে অনৈক্যের ফাঁকে এখানে অরাজনৈতিক শক্তি কিংবা ষড়যন্ত্রের শক্তি কিন্তু অনৈক্যের ফাঁক দিয়ে ঢুকে পড়ে এবং তারা মাথা তোলে, এবং অতীতের অভিজ্ঞতা আমাদের তাই বলে। তো নিশ্চয়ই সংসদ নেতা এবং বিরোধী দলের নেতা, ক্ষমতার প্রতিদিন দুই দল, তারা এই ধরনের ষড়যন্ত্রের শক্তি কিংবা নেপথ্যের কোনো শক্তি এখানে আসুক, এটা তারা চান না। ১/১১ ব্যাপারে তো তারা সতর্ক করে দিয়েছেন, এবং তারা বলেছেন, প্রধানমন্ত্রী স্বয়ং বলেছেন যে ১/১১ আসলে তাদের দুইজনের অবস্থাই। কিন্তু আমি একটি জিনিস আপনার কাছে জানতে চাই, যে এই যে সরকারের দিক থেকে বলা হচ্ছে যে ১/১১ আসলে এই হবে সেই হবে, ওনারাই তো বলছিলেন যে 15th অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে এই ধরনের কোনো সরকার যেন ভবিষ্যতে ক্ষমতায় না আসতে পারে তার প্রোটেকশনের পূর্ণ ব্যবস্থা করেছেন। তাহলে এটি আসার প্রশ্ন আসছে কেন? হ্যাঁ, সাংবিধানিকভাবে রয়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে যদি সংঘাত থাকে, সংঘর্ষ থাকে, আর কোনো সুযোগ নেই, আর কেউ ক্ষমতা গ্রহণ করতে পারবে না, এটা সরকারের মন্ত্রীরা বহু বলেছেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে দেশেই হোক, বাংলাদেশে কথা বলছি না, যেখানে সামরিক শাসন আসে কিংবা এই ধরনের অবৈধ হস্তক্ষেপ আসে, তারা কিন্তু সংবিধান মেনে আসে না। কোনো দেশের সংবিধানে কিন্তু এই ধরনের সুযোগ অবারিত থাকে না, এবং সংবিধানকে লঙ্ঘন করেই কিন্তু এটা হয়। এবং অতীতেও যদি আমরা বলি যে ৭৫ কিংবা পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটেছে, কোনোটাই কিন্তু সংবিধানের নির্দেশনা নিয়ে আসেনি, তারা সংবিধান লঙ্ঘন করে এসেছে। এবং অবৈধ হস্তক্ষেপ সব গণতান্ত্রিক দেশের সংবিধানেই কিন্তু সেটা লঙ্ঘন। জি, আসবো আপনার কাছে। কাজী মোহাম্মদ আনোয়ার হোসেন, একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আপনি কিভাবে দেখছেন যে পরিস্থিতিটা আসলে কি? আপনি নিজে মুক্তিযুদ্ধ করে, এই যে এক ধরনের নীরবতা, অনেকেই আতঙ্কের মধ্যে আছেন যে এই নীরবতা খুব একটা ভালো লক্ষণ নয়। ধন্যবাদ জিল্লু সাহেব। আমি প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, চ্যানেলের পরিবারকে, যে আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদেরকে আলোচনায় ডেকেছেন। আমার পাশে আছেন যিনি,
আমার প্রতিপক্ষ বলবো না, উনি একজন খ্যাতিযশা সাংবাদিক, অভিজ্ঞ লোক। আর আমরা তো মাঠ পর্যায়ে রাজনীতিতে আসছি, দীর্ঘদিন পেয়ে আসছি, স্বাধীনতার 40 বছর পর। আজকেও আমরা আমাদের সরকার বা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হচ্ছে, যেটা অত্যন্ত দুর্ভাগ্য। আমি আপনার মাধ্যমে আমার এলাকার যারা এই অনুষ্ঠান দেখবেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি প্রথমেই ওনার যে কথাটা, যে আমরা কিভাবে দেখছি, আসলে এখনও আমরা একটা ঘোলাটে ভাব পরিলক্ষিত করছি, এই জন্য যে আমাদের বর্তমান সরকারি দল, মাননীয় প্রধানমন্ত্রী, উনি যে বক্তব্য সংসদে রেখেছেন, ধারাবাহিকতায় কিন্তু উনি এক জায়গায় দাঁড়িয়ে আছেন। সবচেয়ে বড় যে দুর্ভাগ্য, উনি এক চুলও নড়ছেন না। উনি প্রথম বলছেন, বেশ কয়েক মাস আগের থেকে বলতেছিলেন যে আমরা আলোচনায় বসব, বিরোধী দলকে আমরা ইনভাইট করব, চিঠি যাবে। এরপরে একটা সময় এসে বলল যে না, তাদেরকে আর ডাকাই হবে না, তাদেরকে জিজ্ঞেসও করা হবে না, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কারণ আজকের যে পরিস্থিতি, যে ঘোলাটে ভাব, এটার একমাত্র উপায় হলো সরকারি দলকে এগিয়ে আসতে হবে, কারণ সরকারের দায়িত্বটা বেশি। বিরোধী দল তো একটাই চাচ্ছে যে তারা একটা নিরপেক্ষ নির্বাচন, নির্দলীয়, কোনো দলের অধীনে নয়, সেটা কেয়ারটেকার হতে পারে, অন্য ফর্মেও হতে পারে, যে কোনো ফর্মে একটা নির্দলীয়। সেখানে আমাদের প্রধানমন্ত্রী বা সরকারি দলের নেতৃবৃন্দ বা মন্ত্রী মহোদয়রা অনেক সময় বলে থাকেন যে লোকাল গভর্নমেন্টের নির্বাচনে এটা প্রমাণ হয়েছে যে আর নিরপেক্ষ সরকারের বা নির্দলীয় সরকারের প্রয়োজন নেই। আমার কাছে খুব অবাক লাগে যে ওনারা কি সত্যি জ্ঞানী না জ্ঞান পাপী। কথাটা এই জন্য বলছি যে একটা জাতীয় নির্বাচনের সাথে যদি আমরা একটা স্থানীয় সরকার নির্বাচনকে আমরা মিক্সড করে ফেলি, তাহলে এটা দুর্ভাগ্যজনক। স্থানীয় সরকার নির্বাচনটা স্থানীয় সরকার নির্বাচন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনস্থ তারা, এবং তাদের কন্ট্রোলিংটা থাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়। কিন্তু একটা জাতীয় নির্বাচন একটা সরকার পরিবর্তনের ব্যাপার। সেইখানে জাতীয় নির্বাচনের সাথে স্থানীয় নির্বাচনের কি উদাহরণ হতে পারে এটা আমি জানি না, এটা আমি বুঝতেছি না। যেখানে সরকার একটা জনগণের ভোটের মাধ্যমে একটা সরকার পরিবর্তন করবে অথবা সরকারকে রাখবে, তাদের বিগত 5 বছরের যে জনগণের মতামতটা তারা প্রকাশ করবে, সরকার থাকবে কি থাকবে না, সেইটার সুযোগে আপনার স্থানীয় সরকার নির্বাচনের সাথে হতে পারে না, কখনো না। কারণ আমরা স্থানীয় সরকার যখন এই বিএনপি একসময় সরকারে ছিল, স্থানীয় সরকার নির্বাচন দেখা গেছে যে আপনি খুলনা, তারপরে চিটাগাং, তারপর সিলেট, আমাদের স্থানীয় সরকার নির্বাচনগুলিতে আমাদের বিরোধী দলে আজকে বর্তমান সরকারি দল আওয়ামী লীগের ক্যান্ডিডেট পাশ করে আসছে। তখন কি তারা এই কেয়ারটেকার গভর্নমেন্ট বা নিরপেক্ষ নির্বাচনের দাবি থেকে তারা একচুল পরিমাণ নড়ছে কখনো? এইটা দিয়ে তারা কি জাস্টিফাই করতে যাচ্ছে আমরা বুঝতেছি না। এটা আসলে আমার মনে হচ্ছে পরিস্থিতিটাকে আরও ঘোলাটে করার জন্য বিভিন্ন বক্তব্যের মাধ্যমে এটাকে তারা ওই দিকে নিয়ে যাচ্ছে। পরিস্থিতি যদি ঘোলাটে না করে তাহলে গত পার্লামেন্টে যে বাজেটের অধিবেশনের সমাপনী বক্তব্যে বিরোধী দল নেত্রী যেটা বললেন যে অনেক কথাই হয়েছে এখানে, প্রায় 2 ঘন্টার কাছাকাছি বক্তব্য রেখেছেন বিরোধী দল নেত্রী। উনি বললেন যে সব কিছু বাদ দিয়ে আসুন আমরা আলোচনায় বসি। আলোচনার কিন্তু কথা উনি বলেছেন, শেষ কথাটা কিন্তু উনি বলেছেন আলোচনার মাধ্যমে এই ব্যাপারগুলি শেষ করতে হবে। কিন্তু পাশাপাশি দেখা গেল যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি কিন্তু একটা কথাই বলতেছেন বারবারে যে তত্ত্বাবধায়ক নির্দলীয় সরকার বুঝি না, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, অন্য দেশে যেভাবে হয়। পৃথিবীর অন্য দেশে কোথায় আছে যে বিরোধী দলের উচ্চ পর্যায়ের নেতারা এইভাবে জেলখানায় নিয়ে যাওয়া হয়, ডান্ডা বড়ি পড়ানো হয়, তাদেরকে ওই যে আপনার গাড়ি পোড়ানো মামলায় ঢুকিয়ে দেওয়া হয়, এই আপনার সচিবালয়ের কাছে বোমা ফাটানোর মামলায় প্রথম শ্রেণীর আমাদের ভারপ্রাপ্ত মহাসচিব মওদুদ আহমেদ সাহেব, এম কে আনোয়ার সাহেবের মতন, তাদের মতন এই দেশের প্রতিযশা রাজনীতিবিদ তারা, এবং আমলাও ছিলেন, তাই না? তাদের মতন লোককে এই পটকা ফুটানো আর গাড়ি পোড়ানো মামলায় দিয়ে তাদেরকে রিমান্ডে নিয়ে
তাদেরকে নির্যাতন করা হয়েছে। তো এইরকম আস্থাহীনতা যেখানে, সেখানে উনি কিভাবে বলেন যে অন্যান্য দেশের নির্বাচন যেভাবে হয় সাংবিধানিকভাবে সেইভাবেই নির্বাচন হবে। সংবিধান তৈরি করছেন কারা? 15 অ্যামেন্ডমেন্ট কারা করছেন? ওনাদের, আমরা যদি বলি যে ওনাদের সুবিধার জন্য ওনারা করছেন, ওনারা ক্ষমতায় থেকে নির্বাচনটা করবেন। আমরা যেন মুক্তিযুদ্ধ করি, যখন আমরা ব্যাংকার থেকে ফাইট করতাম আর একটা লোক যখন ওপেন ফিল্ড দিয়ে আসতো, তখন কি এটা বলা যেত যে আমরা তাদের হাতে নিগৃহীত হব? এখন তো সরকার ব্যাংকারে আছে আর আমাদেরকে মাটি ছেড়ে দিয়ে তারা এলএমজি নিয়ে বসে আছে। তার সরকার থেকে যদি নির্বাচন করে, সেই নির্বাচনে বিরোধী দল যাওয়ার কোনো সুযোগ থাকবে বলে তো আমার মনে হয় না। পরিস্থিতি কোন দিকে যাবে আমি জানি না। যদি এই অবস্থায় অনড় থাকে, বিরোধী দলের তো একটাই দাবি। বাট উনি যে সম্ভাবনার কথা দেখছেন যে কিছুটা কথাবার্তা সুরের মধ্যে পরিবর্তন এসছে, সেটি আপনি? সুরের মধ্যে পরিবর্তন আসছে, বাস্তবতার নিরিখে যদি আমরা চিন্তা করি, সুরের পরিবর্তন আর বাস্তবতার যে পদক্ষেপ, সেটা তো আসতে হবে। তো আবু সাঈদ খান, বাস্তব পদক্ষেপটা নেওয়ার জন্য তো সরকারি দল থেকে বা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে তো একটা আসতে হবে, সারা আসতে হবে। আপনার কাছে মনে হয় কিনা যে যথেষ্ট সময় আছে আসলে এখন এই বিষয়ের জন্য? কারণ অক্টোবরের 25 তারিখ, আমি মনে করি সময়টা খুব ধীরে ধীরে কমে আসছে। হ্যাঁ, সময়টা কমে আসছে, কিন্তু এইটা তো এমন সিদ্ধান্ত যেটা একই টেবিলে কিন্তু হতে পারে। এটা একই ঘন্টা 1 ঘন্টা আলোচনার মধ্যে দিয়ে কিন্তু সিদ্ধান্ত, সেটা তো আপনার সদিচ্ছা, কিন্তু সদিচ্ছাটা গুরুত্বপূর্ণ। এখন এখানে সরকারের দায়টাই বেশি। উনি যথার্থই বলেছেন, সরকারের দায়টা বেশি। সরকার এগিয়ে আবার পিছিয়ে গেছে। সরকার যে আগ্রহ দেখেছে, সেই আগ্রহের জায়গা নেই, সে আবার দাঁড়িয়ে আছে তার জায়গায়। অপরদিকে বিএনপির পক্ষ থেকেও যে সংসদে প্রস্তাব আনার যে ঘোষণা দিয়েছিল, সেই ঘোষণা থেকে বিএনপিও সরে গেছে। অর্থাৎ সেই ক্ষেত্রে মনে হচ্ছে যে উভয়ে তার, সেটা তো আনুষ্ঠানিক ঘোষণা। বিএনপির একজন সংসদ সদস্য একটি মুলতবি প্রস্তাব জমা দিয়েছিলেন, সেটা প্রত্যাহার করে নিয়েছেন, কারণ মুলতবি প্রস্তাবের একটা লিমিটেশন আছে। হানা ভোটে চলে যাবে, 2 ঘন্টা বেশি আলোচনা করতে পারবেন না। তারপরেও সেটা বিএনপির রূপরেখাটা বোঝা যেতে পারতো, সেটা তো ঘোষণা দিয়ে সরে গেছে। যে এখানে সরকার, সেখানে তো এক ধরনের বিএনপির বক্তব্য হচ্ছে যে এটা তারা তো জানেই যে এটা তারা প্রস্তাব আনলে সেই প্রস্তাবটা যদি না হয়ে যায়, তখন সরকার সেটিকে ক্যাশ করবে, যেটা সংসদে প্রত্যাখ্যাত হয়েছে। যখন এই প্রস্তাবটা এসেছিল, নিশ্চয়ই এটা বিএনপি সিদ্ধান্তের ভিত্তিতে এসছে। কেন একজন সদস্য তার নিজের গরজে কিংবা নিজে আলোচনা ছাড়া এই প্রস্তাব রাখেননি। কিন্তু প্রশ্ন ঠিক আছে, তো এখন হলো যে আলোচনার টেবিলে এটা ফয়সালা হওয়া দরকার, এবং সেটা আনুষ্ঠানিক, তো বিষয়টা আনুষ্ঠানিক আলোচনা তো হয়ই, কিন্তু তার আগে অনানুষ্ঠানিকভাবে কথা বলা উচিত এবং পরস্পরের সঙ্গে যোগাযোগটা হওয়া উচিত। সেই যোগাযোগটা হচ্ছে কিনা আমরা জানি না, তবে সেই যোগাযোগটা খুবই গুরুত্বপূর্ণ। তবে আমরা যে সদ্ভাবটা দেখেছি, সঙ্গে অনেক খারাপ ব্যাপারও আমরা দেখেছি। সংসদে আমরা যেমন দেখেছি যে 2 জন হাসি বিনিময় করছে কিংবা বিতর্ক হচ্ছে, একজন আরেকজনের কথা শুনছেন, তার বাইরেও আমরা যেটা অন্য জিনিসও আমরা দেখেছি যে সংসদে তরুণ সদস্যরা, বিশেষ করে নারী সদস্যরা, যেভাবে তারা শেখ হাসিনার পূর্বপুরুষ এবং বেগম জিয়ার পূর্বপুরুষের যেভাবে তাদের চরিত্র হননের চেষ্টা করছে এবং তাদের বংশ পরিচয় কে বিভিন্নভাবে তুলে ধরার কিংবা আবিষ্কারের চেষ্টা করা হয়েছে, সেগুলো তো মোটেই কাম্য নয়। তো সেই ধরনের ঘটনাগুলো ঘটেছে। পাশাপাশি আমরা আবার এক ধরনের সহিষ্ণুতা দেখেছি এবং প্রবীণ সদস্যদের ভিতর থেকে এগুলো বন্ধ করার জন্য তাদের আগ্রহ কিন্তু আমরা দেখেছি। তো আমরা আশা এবং নিরাশায় দূর খাচ্ছি। এই যে সাম্প্রতিককালে কিছু স্থানীয় সরকারের নির্বাচন হয়ে গেল এবং সেখানে যে ফলাফল এবং সরকারের প্রতি মানুষের যে অনাস্থার, সরকারের প্রতি অনাস্থা, যদিও একটি স্থানীয় সরকারের নির্বাচন, কারণ আমরা দেখেছি যে নির্বাচনটি শেষ পর্যন্ত জাতীয় নির্বাচনের রূপই পেয়েছে, কারণ স্থানীয় কোনো ইস্যু এই নির্বাচনগুলোতে দেখা যায়নি। তো আপনি কি মনে করেন কিনা যে এই নির্বাচনগুলোর ফলাফল, যদিও মন্ত্রীরা সেটাকে নানানভাবে বলেছেন, কেউ অশনি সংকেত বলেছেন, কেউ ওয়েক আপ কল বলেছেন, কেউ বলেছেন যে এটি প্রার্থীদের নিজস্ব ব্যাপার, কিন্তু তারপর আপনার কাছে মনে হয় যে এই নির্বাচন, এই ফলাফলগুলো সরকারকে আসলে কি এটি সমঝোতার পথে এগুতে উৎসাহ যোগাবে, নাকি সমঝোতা এড়িয়ে চলবার ক্ষেত্রে উৎসাহিত করবে? স্থানীয় নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন সাধারণ নির্বাচনে এক নয়, কিন্তু তারপরেও এখানে অনেকটা সাধারণ নির্বাচনের, কারণ এখানে তো সেই শেয়ার মার্কেটের ইস্যু, সেই হেফাজতের ইস্যু, সেই জাতীয় ইস্যুগুলো, পদ্মা সেতুর ইস্যু, সেই সব ইস্যুই এসছে। সেই দিক থেকে আমার মনে হয় যে এটা নিশ্চয়ই সরকারের জন্য একটা সতর্ক বার্তা, এবং এটার মধ্য দিয়ে না, আমি বলছি যে এই ফলাফল সরকারকে কি সমঝোতার পথে হাঁটতে উৎসাহ যোগাবে, নাকি সমঝোতা এড়িয়ে একটা, অনেকে যেমনটা বলছেন যে এক পেশে একটা নির্বাচন করবার দিকে এগিয়ে যেতে? সেই সুযোগ বোধহয় বাংলাদেশে কম। আমার মনে হয় যে
এমন মানে কোন সুযোগ কম? এক পেশে নির্বাচন করার সুযোগ বোধহয় কম। ওই সুযোগ যেই ভয়টা প্রধানমন্ত্রী নিজে বলছেন যে বিরোধী দলের নেতা জেলে যাবেন, তিনি নিজে জেলে যাবেন, এরকম একটা কিছু হচ্ছে, কিন্তু সেই সুযোগ আছে মনে হয়, সেই সম্ভাবনা আছে মনে হয় আপনার কাছে? সেই সম্ভাবনা তো মানে দুই দল যদি ঐক্যমতে না পৌঁছে, তারা যদি সমঝোতায় না আসে, তাহলে যদি ফাঁক থেকে যায়, আমি তো সেই কথাই বারবার আগে উচ্চারণ বলেছি যে এই ফাঁক দিয়ে কিন্তু অন্যদের প্রবেশ করার সুযোগ হয়, ষড়যন্ত্রের শক্তি মাথা চালা দেয়। তো এই জায়গাগুলোকে বন্ধ করা উচিত এবং সেই ক্ষেত্রে উভয় দলেরই দায়িত্বশীল আচরণ করা দরকার। এবং আমরা যদি ১/১১ ঘটনাও দেখি, ১/১১ ঘটনার পিছনের দেখেন, সেখানে সংঘাত, সংঘর্ষ এবং তারা সমঝোতায় আসছে না, এই পরিস্থিতি কিন্তু ১/১১ ঘটেছে এবং সেখানে তত্ত্বাবধায়ক সরকার দলীয়করণ হয়েছে, বাদ প্রতিবাদ ঘটেছে, বিভিন্ন বিষয়টা দিকে চলে গেছে। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে দায়িত্বশীলতার বিষয়। এবং আরেকটা হচ্ছে যে নির্বাচনে তো জয় পরাজয় আছে, তো গণতন্ত্রের নিয়মটা হচ্ছে যে জয়কেও যেমন আলিঙ্গন করতে হবে, পরাজয় মেনে নিতে হবে। এবং জয় পরাজয়কে যারা মানতে পারে না, তারা তো গণতান্ত্রিক হতে পারে না। এবং সরকারের থেকে যেমন দায়িত্ব পালন করার সুযোগ আছে, বিরোধী দল থেকেও কিন্তু দায়িত্ব পালন করার সুযোগ আছে। সরকার যদি ব্যর্থতার জন্য যদি সরকারকে জনগণ রিজেক্ট করে, নতুন সরকার গঠন করে, তো বিরোধী দলের আসনে বসে সরকারকে প্রমাণ করতে হবে তারা সঠিক ছিল, কিংবা তারা নিজেদেরকে আবার প্রস্তুত হবে, ভুল ভ্রান্তি যা ছিল তা শুধরে নেবে। এটাই তো গণতন্ত্রের স্পিড। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে সেই স্পিডটা আমরা দেখি না, উভয় দলের মধ্যে দেখি না। এবং ঘটনাও তো একই, যেমন মনে করেন যে এবার নির্বাচন হলো, আমি আবার একটা আসি জায়গাটা, যে নির্বাচন হলো, নির্বাচনের ভিতরে এক দল সরকার গঠন করলো, অন্য দল তারা সংসদ বর্জন করতে থাকলো, আবার হরতালে রাজনীতি শুরু হলো, তাহলে কি হবে? তাহলে এই যে রাজনীতির সংস্কৃতির পরিবর্তনটা দরকার, এবং সরকার এবং বিরোধী দল উভয়কে গণতান্ত্রিক রাজনীতির যে সংস্কৃতি সেটাকে ধারণ করতে হবে। শুধুমাত্র আইন দিয়ে এটা তো হবে না। আর গণতন্ত্র মানে তো নির্বাচন, গণতন্ত্র একটা অনুষ্ঠান মাত্র, এবং গণতন্ত্রের শেষ কথা তো নির্বাচন নয়। গণতন্ত্র হচ্ছে যে প্রতিনিয়ত চর্চার ব্যাপার, প্রতিনিয়ত জনগণের সঙ্গে জবাবদিহিতার ব্যাপার, সুশাসনের ব্যাপার, এবং জনগণের যে রায় এবং জনগণের আকাঙ্ক্ষায় দেশ পরিচালনা করার ব্যাপার। এবং এই ব্যাপারে সরকার এবং বিরোধী দল পরস্পর সহযোগিতা করবে, পরস্পরের সমালোচনাও হবে, সহযোগিতাও করবে, এর মধ্যে দিয়ে এগোনোর ব্যাপারটা। তো এই সংস্কৃতি এবং মূল্যবোধ আমরা মনে হয় ধারণ করছি না। এবং সেই ক্ষেত্রে রাজনীতিতে যে পরিবর্তন ঘটেছে, এমনকি এই ক্ষেত্রে আমার মনে হয় যে ব্রিটিশ ভারতে কিংবা পাকিস্তান আমলে কিংবা স্বাধীনোত্তরকালে আমরা যতটুকু এগিয়েছিলাম, তখন রাজনীতি রাজনীতিকদের হাতে ছিল, কিন্তু রাজনীতি খানিকটা তো সরে এসেছে। এবং এখানে রাজনীতিতে মৌসুমি, আমি কি বলবো, মৌসুমি রাজনীতিকেরা, এবং এখানে মনোনয়ন কেনা যায়। এখন কিন্তু ইচ্ছে করলে টাকা দিয়ে মনোনয়ন কেনা যায়, বড় দলের মনোনয়ন কেনা যায়, পছন্দের কারণে সেখানে অরাজনৈতিক ব্যক্তিদেরকেও কাছে মনোনয়ন বিক্রি করা হয়, সেখানে সেখানে আত্মীয়তার কারণে মনোনয়ন দেওয়া হয়, এবং সেখানে এইভাবে এমপিও হওয়া যায়, মন্ত্রী হওয়া যায়। এবং রাজনীতি যে যার কারণে পরিবেশটা ক্ষুণ্ণ হয়েছে। এবং সংসদ সদস্যরা কেন সংসদে যেতে আগ্রহ প্রকাশ করেন না? এমনকি যে ঠিক আছে বিরোধী দল বর্জন করছে, সরকার দলীয় সংসদ সদস্যরা তো ঠিকমতো সংসদে যান না। এর কারণটা কি হচ্ছে? যে রাজনীতিতে আগে যে চর্চা ছিল, মেধার চর্চা, জ্ঞানের চর্চা ছিল, সেটা কিন্তু এখন নেই। মিস্টার কাজী মোহাম্মদ আনোয়ার হোসেন, ধন্যবাদ। আমার একটা প্রশ্ন, উনি তো এখানে আছেন, আমাদের প্রতিষ্ঠা সাংবাদিক আবু সাইদ সাহেব, যে প্রধানমন্ত্রী বারবার বলছেন 111 যেন আবার না হয়, বা এরকম একটা ইঙ্গিত উনি দিচ্ছেন যে আমাদের দুইজনকেই জেলে যেতে হবে। আবার আমার একটা প্রশ্ন জাগে মনে, যে 111 যারা এনেছিল, আমার স্পষ্ট মনে আছে যে আজকের প্রধানমন্ত্রী তিনি তখন বলেছিলেন এই সরকার আমাদেরই সৃষ্টি, আমরাই এই সরকারকে এনেছি। তাদেরকে আনার পরে দুই নেত্রী জেলে ছিলেন, আমাদের দুই দলেরই, আওয়ামী লীগ বিএনপি দুইটি বৃহৎ রাজনৈতিক দলের অনেক বাঘা নেতা আমি বলবো, তারা জেলে ছিলেন, নির্যাতিত হয়েছে। কিন্তু 111 যারা নিয়ে আসলো তারা তো বহাল তবিয়তেই আছে। বর্তমান সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলেন না কেন? আমাদের মহিউদ্দিন খান আলমগীর সাহেব, আমাদের যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব, আমাদের শেখ সেলিম সাহেব, আমাদের মরহুম আব্দুল জলিল সাহেব চিল্লায় বুক ফাটা কান্না করে আর সংসদে বক্তব্য রেখেছেন যে কি নির্যাতিত তারা হয়েছে। তাদের বিচারটা হলো না কেন? আজকে বলছে যে আবার যেন 111 না আসে, ভালো কথা,
যারা অসাংবিধানিকভাবে সেদিন ক্ষমতা নিয়েছিল 111-এ, তাদের বিচারটা এখন পর্যন্ত বর্তমান সরকার করার সাহস পাচ্ছে না কেন, বা এটা কোথায়, কি কারণ? এখানে কিন্তু আমাদের একটা সন্দেহের তীর বর্তমান সরকারের দিকে আছে। দ্বিতীয়ত, মুলতবি প্রস্তাবের কথা বলছেন আবু সাইদ ভাই, যেটা মুলতবি প্রস্তাবটা কিন্তু আমরা জানেন সংসদে যে কোনো সংসদ সদস্যই দিতে পারে। সেখানে পার্টির নেতৃবৃন্দের সাথে বা আমাদের সংসদীয় কমিটি আলোচনা করার কোনো ব্যাপার নাই। আপনি পলিটিক্যাল এজেন্ডাটা, আপনার দলের এজেন্ডাটা প্লেস করছেন একজন, আমি বলছি সেটা কি সম্ভব নাকি? আমি বলছি মুলতবি প্রস্তাব যে কোনো, সে হয়তো দিয়েছে, পরে যখন ভুল বুঝতে পারলো যে আমি মুলতবি প্রস্তাব দিলে কি হবে, মুলতবি প্রস্তাব আলোচনার পর দেখা গেল কণ্ঠভোটে নাকচ হয়ে গেল। অ্যাকচুয়ালি যারা অ্যাবসলিউট মেজরিটি নিয়ে সংসদে আছে, সরকার গঠন করেছে, এই 15th অ্যামেন্ডমেন্টটা তারাই করেছে, তারাই এই সংবিধানে সুনিশ্চিত করেছে। তাহলে আমি যদি মুলতবি প্রস্তাব রাখি, এটার উপরে আলোচনা করার পরে যদি এটা কণ্ঠভোটে একবার না হয়ে যায়, সেটা তো আর আসার কোনো সুযোগ থাকছে না। আপনি যে কথাটা বললেন, আপনার ওইখানে আমি একমত যে এই যদি একটা নিরপেক্ষ নির্বাচন হতে হয়, সেখানে অনেক কিছু ব্যাপার আছে। কিন্তু আজকে প্রশাসন মাঠ পর্যায়ে যেভাবে সেট করা হয়েছে, আপনি আজকে যে আপনার নির্বাচন কমিশন যেভাবে করা হয়েছে, নিশ্চয়ই আপনার আমাদের দেশ ছোট, জনসংখ্যা হয়তো আমরা অনেক বড়, কিন্তু দেশের ভৌগোলিক এরিয়াটা খুবই ছোট। আমরা সরকারি দল বলেন, বিরোধী দল বলেন, এই পাশ বলেন, ওই পাশ বলেন, আমাদের পরিচিতির মধ্যেই সব, তাই না? আমরা কিন্তু জানি, আপনিও জানেন, আপনি একটা ভুল পরিচিত মিডিয়ায় আছেন, তাই না? কিন্তু এইখানে যদি আপনার এইগুলি সব কিছু মিলে আলোচনা না হয়, সব কিছু ব্যাপারে একটা সুষ্ঠু নির্বাচনের পক্ষে কি কি হওয়া উচিত, তাই না, কোথায় কোথায় বাধা হতে পারে, এইটা পর্দার অন্তরালে আলোচনাটা হওয়ার পরে যদি এটা দুই নেত্রীর মধ্যে বসে ঠিক করা হয়, তাহলে আমার মনে হয় এটা ফলপ্রসূ হতে পারে। তবে এটা ঠিক, কোনো দলীয় সরকার যদি নির্বাচন পরিচালনার দায়িত্ব পান, তাহলে কিন্তু নির্বাচনটা, কারণ এটা সরকার পরিবর্তনের নির্বাচন, এটা কোনো অবস্থাতেই স্থানীয় সরকার নির্বাচনের সাথে মেলানো যাবে না। স্থানীয় সরকার নির্বাচনের কথা আপনারা যেটা বলছেন, আমি কয়েকটা জায়গায় গিয়েছি স্থানীয় সরকার নির্বাচনে। স্থানীয় সরকার নির্বাচনটা কিছুটা আপনার জাতীয় রাজনীতি আছে, কিছুটা লোকাল রাজনীতিও আছে। যেমন আমরা নির্বাচন করি, আমরা জানি আমার এলাকায় আমরা যখন দেখি একটা চেয়ারম্যান ইলেকশন, সে হয়তো আওয়ামী লীগ করে, কিন্তু এই এলাকার লোকজন যারা আছে, তার আত্মীয় স্বজন বংশধর যারা আছে, তারা বলে যে দেখেন বিষয় এটা আপনি ছেড়ে দেন, আর চেয়ারম্যান তো আপনার লোক, কিন্তু তার বাপ করে বিএনপি, তার মা করে বিএনপি, সবাই ভোট দিয়ে বিএনপি দেয়, সে চেয়ারম্যান হইলেই বা কী হইল, তখন কিছুটা সার আমাদেরকেও দিতে হয়। কাজেই স্থানীয় সরকার নির্বাচনের সাথে আমি দিচ্ছি। তবে এইবারের নির্বাচনটা 4টা সিটি কর্পোরেশন নির্বাচন এবং 2টা আপনি জানেন পৌরসভা নির্বাচন হয়ে গেল। একটা হলো গত কিছুদিন আগে চাটখিল, আর একটা হলো গত কিছুদিন আগে আপনার কালীগঞ্জকে কিন্তু আমরা সত্যি কথা বলতে কি, এবং আওয়ামী লীগের একটা ঘাঁটি মনে করি। শহীদ মহিউদ্দিন সাহেবের এলাকা, তার মেয়ে বর্তমানে একজন মন্ত্রী, তো সেখানে কিন্তু আমরা ঘাঁটি হিসেবে ডাবল ভোটের ব্যবধানে সেখানে নির্বাচিত হয়েছে। এটি হলো একটা গণবিস্ফোরণ। এই সরকারের বোঝা উচিত যে একটা গণবিস্ফোরণ চলছে এখন দেশে। যদি তারা সুস্থভাবে আগামী নির্বাচনটায় এখন থেকেই পদক্ষেপ না নেয়, তাহলে কিন্তু বিরোধী দলের আমার মনে হয় বসে থাকার সময় থাকবে না। বিরোধী দলকে একটা কোনো পথে যেতে হবে। তখন আমরা কোথায় যাব? বিরোধী দল হিসেবে আপনারা বিবেচনা করেন, আমাদের তো দাবি একটা নিরপেক্ষ নির্বাচনটা, একটাই তো দাবি। সেই দাবিটা তারা মানছে না কেন? কোন ভয়ে? আমার তো মনে হচ্ছে ডালমে কুচ কালা হয়, তারা বুঝতে পারছে যে একটা গণবিস্ফোরণ ঘটবে, আমরা আগামীতে সরকার গঠন করতে নাও পারি, আর যদি না পারি আমাদের 4.5 বছরের যে লুটপাট, 4.5 বছরের যে অন্যায় বিচার, এই ডান্ডা বেরিয়ে লাগানো এবং যে আপনার গুম করা, যত অপকর্ম করেছে তার বিচার হয়তো আস্তে আস্তে হবে। রাষ্ট্রীয় বরং আমরা ক্ষমতা ছাড়ব না, সংবিধানে ওইভাবে রাখা আছে এই নির্বাচিত সরকার
আরেকজন নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। যদি কোনো নির্বাচন না হয় তাহলে আমি তো 2021 সাল পর্যন্ত নির্বাচিত সরকার আছি, আমি কাজে আমি এই ক্ষমতা ছাড়বো কেন? শুনেন, এই ব্যাপারে আমি একটু বলি যে এই যে 4 বছরের যে অপকর্ম, ঠিক আছে, এই সে অপশাসন কিংবা লুটপাট, এর বিচার আপনারা করবেন কি? আপনাদের বিচার কিন্তু আওয়ামী লীগ করতে পারেনি। কেননা ব্যাপারটা হয় কি, যারা অপকর্ম করে দুই দল অনেক ক্ষেত্রে যোগ সাজসই করে। যেমন আমরা শেয়ার বাজার কেলেঙ্কারির কথা জানি, সেখানে আওয়ামী লীগ বিএনপি তারা যোগ সাজসই করেছে। আমরা তো তাদের কথা বলছি, না, আমি সেই কথাই বলছি যে এরকম কর্ম যেটা হয় যে যখন তারা নিজেরা লুটপাট শুরু করে তখন অন্যদের লুটপাটের কথা ছাড় দিতে হয়। এই বিচারগুলো কেউ করতে পারছে না, এবং কোনো দলই অন্য দলের লুটপাট এবং তার বিচারটা করার মতো ক্ষমতা রাখে না, কারণ নিজেরা লুটপাট করবেন না এই অঙ্গীকারে তারা থাকেন না। এখানে হচ্ছে সমস্যাটা। তো এই জায়গা থেকে হলো বিষয়টা। তো এখন যেখানে হচ্ছে যে গণতন্ত্রের স্পিড হচ্ছে যে যারা ক্ষমতায়, জনগণ প্রত্যাখ্যান করলে তারা ক্ষমতায় আসবেন না, এবং এই ক্ষেত্রে জোর করে সম্ভব না। এই জন্য বাংলাদেশের ক্ষেত্রে যেটা আমার মনে হয় যে বাংলাদেশে কিন্তু যে যাই বলো, চূড়ান্ত বিচারে জনগণের বিষয়টি হচ্ছে চূড়ান্ত, অর্থাৎ জনগণ যা চায় এবং তার বাইরে যাওয়ার সুযোগ নেই। এখানে আন্তর্জাতিক শক্তি, এমনকি অন্য কোনো শক্তি এসে কাউকে ক্ষমতায় বসিয়ে দিতে পারে না, ক্ষমতায় রাখতে পারে না। যেমন এরশাদের পিছনে সবাই ছিলেন, এরশাদের পেছনে ইন্ডিয়া থেকে আরম্ভ করে আন্তর্জাতিক শক্তির প্রসঙ্গ যখন আপনি তুললেনই, আমরা দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক একটা চাপের মধ্যেও কিন্তু সরকার আছে নানাভাবেই। আমরা যদি সম্প্রতি জিএসপি সুবিধা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত মার্কিন স্থগিত, সাময়িক স্থগিত, তো সেটি আপনি কিভাবে দেখেন? এটি যতটা না কারণ যেগুলো দেখানো হয়েছে, অনেকেই মনে করেন যে এর চাইতে রাজনৈতিক কারণ অনেক। আমার কাছে এগুলোকে খুব রাজনৈতিক কারণ মনে হচ্ছে না, কারণ এখানে তো বাস্তবতা তো আছেই। যেমন এখানে যে ঘটনাগুলো ঘটছে, রানা প্লাজার ঘটনা, এখানে শ্রমিকদের যে সমস্ত অসহায় অবস্থা ইত্যাদি বিষয়গুলো নিয়ে সেই দেশে তো জনমত পত্রপত্রিকা লেখালেখি হচ্ছে, এটা তো একটা বিষয়ই। এবং সেখানে এইগুলোকে আমার মনে হয় যে বাইরের খেলা থাকতে পারে কিংবা বাইরের শক্তির চাপ থাকতে পারে, কিন্তু এই যে মানে বিভিন্ন সরকারের এই সমস্ত বিষয়ের সঙ্গে রাজনীতি আবিষ্কার করাটা আমার কাছে খুব যুক্তিসঙ্গত মনে হয় না। আর এই ধরনের পদক্ষেপ তো ইতিপূর্বেও নিয়েছে, বিএনপির আমলেও কিন্তু পদক্ষেপ নিয়েছে, যে যেমন বিশ্বব্যাংকের কিছু প্রজেক্ট সেই সময় প্রত্যাহার করা হয়েছে। তো এগুলো দিয়ে বিচার হয় না, এই ধরনের প্রক্রিয়া এটা অব্যাহত থাকে। আজকের বিষয়টা হচ্ছে যে রাজনীতি, আমি যদি ধরে নেই যে ঠিক আছে বাইরের শক্তি আছে, তো বাইরের শক্তিগুলোকে ক্ষমতা বসিয়ে দিতে পারে, এবং বাইরের শক্তিকে মন জোগানোর জন্য তো পদক্ষেপও নিচ্ছে। যেমন মনে করেন জিএসপি একদিকে প্রত্যাহার করা হচ্ছে, অপরদিকে আমেরিকার সঙ্গে তো টিকফা চুক্তি হচ্ছে, এবং এই চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। এই ব্যাপারে কিন্তু বিএনপি কোনো কথা বলছে না, বিএনপি কিন্তু এই ব্যাপারে নীরব। কিন্তু সেখানে হলো কি যে আমরা যদি মানে আমেরিকা এবং বাংলাদেশ যদি উভয় সমঝোতায় আসে তাহলে কি হবে, বাংলাদেশ আন্তর্জাতিক বাজারে কম্পিটিটিভ মার্কেটে সে সুযোগ পাবে না, সুযোগ হারাবে, এবং সেই ক্ষেত্রে মার্কিনের কাছে তার স্বার্থ, জাতীয় স্বার্থ জলাঞ্জলি দিতে বাধ্য হবে। তো এই ধরনের চুক্তি তো হয়েছে। এখানে বাংলাদেশের অর্থনীতি কেবল গড়ে উঠছে, এখানে যদি সেই অর্থনীতিতে গড়ে ওঠা অর্থনীতিতে এখানে বিভিন্ন রকম নিয়ম নীতি যেটা চাপিয়ে দেওয়ার ব্যাপার, যেটা আমেরিকাতে যে শৃঙ্খলা আনা সম্ভব, যুক্তরাষ্ট্রে যে শৃঙ্খলা আনা সম্ভব, আমাদের দেশে তো সেই ধরনের শৃঙ্খলা আনা সম্ভব না। আমরা আমাদের গ্যাস কোথায় বিক্রি করব, সেটাকে আমরা আমেরিকার সঙ্গে কি কথা বলবো আগে, তার সাথে সম্ভাবনা দিব না আমরা আগে অন্য জায়গায় যাব, কিংবা আমরা আমাদের সম্পদের ক্ষেত্রে কি করব, গ্যাস উত্তোলনের পরিকল্পনার জন্য আমরা কার কাছে যাব, এইখানে কম্পিটিটিভ মার্কেটে যাওয়ার সুযোগ কিন্তু হারাবে। তাছাড়া ইন্টেলেকচুয়াল প্রপার্টি কিংবা আমাদের যে বিষয়গুলো রয়েছে এই অ্যাক্ট ইত্যাদি বিষয়গুলোর কারণে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হব, কেন একটা দেশের অর্থনীতি গড়ে ওঠার ক্ষেত্রে এখানে অনেক অনিয়ম হচ্ছে, এখানে আমরা তো বহুত রকম সুযোগ সুবিধা পাচ্ছি, সেই ক্ষেত্রে আমেরিকার সঙ্গে এই ধরনের সমঝোতা আসা, টিকফা চুক্তি করা, এগুলো কেন হচ্ছে? এগুলো তো সন্তুষ্ট করার জন্য হচ্ছে, এবং এই সন্তুষ্টির ব্যাপারটা তোষণ নীতি, আমেরিকা তোষণ নীতি কিংবা ভারত তোষণ নীতি, এটা কিন্তু উভয়ের সরকারের ক্ষেত্রে আছে এবং উভয় সময় হয়েছে, এখনও হয়েছে, এই ব্যাপারে কিন্তু কোনো আপত্তি নেই। অনেক সময় বিএনপি ভারত কার্ড ব্যবহার করে, কিন্তু ভারত তোষণ নীতির ক্ষেত্রে তারাও কিন্তু পিছিয়ে থাকে না, তারাও কিন্তু ভারত তোষণ নীতি করে। আপনি যে কথাটা বলছেন আমি প্রথম দিকে শুরু করি, আসলে জিএসপিটা আমাদের কিছুটা দুর্ভাগ্য আমাদের সার্বিক অবস্থায় বিবেচনা করে। আমি নিজেও একজন গার্মেন্টস ব্যবসায়ী,
কারণ আমাদের রানা প্লাজা প্লাস আপনার যে তানজিন গার্মেন্টসে যে দুর্ঘটনাটা, এরপর ছোটোখাটো তো অনেক আছি, এটা হতে পারে, কিন্তু এখানে যে সবচেয়ে বড় যে নেগলেন্সটা কাজ করেছে, যে তাদের নিরাপত্তার ব্যাপারটা তানজিনে ইয়াতে রানা প্লাজায়, এটা কিন্তু একদম আমি বলবো একটা মারাত্মক অপরাধ করেছে তারা। ফাটল দেখার পরেও মালিকরা জোর করে শ্রমিকদেরকে ঢুকেছে। মালিক যে রানা প্লাজার, সে বলছে কোনো কিছুই না, ইঞ্জিনিয়ারিং। এখানে অবশ্য আমি দুটো প্রসঙ্গ একটু স্মরণ করে দিই। এটা কিন্তু একটা মারাত্মক অপরাধ করেছে। দপ্তরবিহীন মন্ত্রী বলছিলেন যে রানা প্লাজার ঘটনা এমন কোনো ঘটনা নেই, গত মাসের শেষের দিকে আমার যতদূর মনে পড়ে। এবং আরেকটা অর্থমন্ত্রী বলেছেন যে আপনার হলমার্কের ডেস্টিনির কথা বলতে, 5,000 কোটি টাকা, এটা কোনো টাকাই না। না না, এগুলি তো দুর্ভাগ্য। আমাদের মন্ত্রী সাহেবরা যে কে কি বলতে চান আর কি বুঝাইতে চান, বাংলাদেশের 16 কোটি মানুষ কিন্তু এখন সবাই সচেতন। সত্য কথা বলতে কি, আপনারা গ্রামে গঞ্জে গেলে দেখবেন, আমরা তো গ্রামে যাই, গ্রামে অলিতে গলিতে ঢুকি, এখন গ্রামের অলিতে গলিতে আপনার ছেলে বিদেশ থাকে বা আপনার কৃষি কাজ করে, চা স্টল আপনার এর মতন খুব মানুষ বসে, বিকালে বসে আলোচনা করে, তারা কিন্তু সাংঘাতিক চর্চা করে, আলোচনা সমালোচনা ঝড় ওঠে ওইখানে। কাজেই আমাদের মন্ত্রী মহোদয়রা যেটা বলেন, ওনাদের কথাগুলো কিন্তু সেখানে আলোচনা হয়, যার জন্য আজকের যে গণবিস্ফোরণ আমরা দেখছি, এটা সরকারের বিরুদ্ধে কিন্তু এটাও একটা অংশ দায়ী। মন্ত্রীদের ফাউল কথাবার্তা, এক মন্ত্রী আমাদের পিএইচডি হোল্ডার হোম মিনিস্টার সাহেব, উনি তো বলছে যে ঝাঁকেছে, দালানের মধ্যে গিয়ে ঝাঁকানোর পরে এটা নড়বড়ে ভেঙে পড়ছে। কথা বলেন, জিএসপি আমাদেরকে যতটুকু অসুবিধা না ফেলবে, তার চেয়ে বেশি অসুবিধা পড়তে হবে আমাদেরকে অর্থনৈতিক সুদূর ভবিষ্যৎ একটা পরিকল্পনা। জি, এবং আমরা ভাগ্যিস আজকে কয়েকদিন আগে দেখলাম যে আমাদের ইউরোপীয় ইউনিয়নের যে রাষ্ট্রদূত এখানে আছেন, উনি বলছেন যে ইউরোপ সেটা হয়তো হবে না আপাতত, আমরা ডিসেম্বর পর্যন্ত আমাদের আবার এটা রিনিউয়াল হবে জানুয়ারিতে। এখন এই কয়েকটা দিন যে আমাদের রাজনৈতিক অস্থিরতা এই কয়েকটা মাস যাবে, সেটা কিন্তু তারা ওয়াচ করবে। সেখানে কিন্তু তারা দেখবে যে আমরা কোন দিকে যাচ্ছি, সেখানে কিন্তু তারাও একটা ট্রাম্প কার্ড মেরে দিতে পারে। সেই জন্যই আমরা বলছি যে আমাদের দুই দলের সমঝোতা খুবই দরকার। টিফা চুক্তি সম্বন্ধে আপনি যে কথাটা বললেন, টিফা আমি বলবো যে হ্যাঁ, তারা রাজনৈতিক ফায়দা তো লুটবে, দুই দল দুই দিকে আছে, রাজনৈতিক ফায়দা তো লুটবে, ঐক্যমত্য আছে, তাই না? তারা মনে করবে যে যদি সরকারি দল মনে করে যে এটা দিয়েও যদি আমি সার্ভাইভ করে যেতে পারি, আর বিরোধী দল মনে করবে যে আমি না বললেও যদি তারা আমার প্রতি সন্তুষ্ট থাকে। কাজে এটা কিন্তু তারা আজকে জাতীয় ঐক্যের দরকার আমাদের, যেই কথাটা আমরা বারবার বলছি যে আজকে দুইটা দলই কিন্তু মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। আপনার আমাদের বিএনপি বলেন, অনেক সময় আওয়ামী লীগ বলেন যে তারাই একমাত্র মুক্তিযুদ্ধের ধারক বাহক। এটা ঠিক না। আওয়ামী লীগকে কতটুকু যুদ্ধ করেছে আমরা দেখেছি। আমরা সেই পশ্চিমবঙ্গ থেকে আরম্ভ করে আমার বাড়িতে বর্ডার বেল্টে ত্রিপুরা পর্যন্ত আমরা দেখেছি তারা কি করেছে। কিন্তু মুক্তিযুদ্ধ তাদের একচাটিয়া সম্পদ না। আপনার বিএনপির প্রচুর মুক্তিযুদ্ধ আছে, এবং আমাদের সেই দেশপ্রেমটা কোথায় গেল? আমরা কেন ঐক্যমত বসতে পারতেছি না যে আমাদের দেশের কিছু কমন ইস্যুতে? আপনার কারগিলের যুদ্ধ লাগছে, আপনার বিজেপি 14 গোষ্ঠী উদ্ধার করে আমাদের পশ্চিমবঙ্গের তখন মুখ্যমন্ত্রী মারা গেছেন জ্যোতি বসু, তাই না? ঢাকার আগে উনি নিজেই প্রস্তাব দিয়েছে গোলটেবিল বৈঠক আহ্বান করো, আমরা আসছি দিল্লিতে, তাই না? কারগিল যুদ্ধে আমাদের দেশে তো একটা যুদ্ধ অবস্থায় বিরাজ করছে, আজকে বিদেশিরা আমাদেরকে নিয়ে খেলতেছে। আমরা সেখানে কেন ঐক্যমত হতে পারছি না? এই কষ্টটা হয়তো মৃত্যুর আগে আমাদের আর দেখে যেতে পারবো কিনা সমাধান আমি জানি না। আজকে কে কোন দলকে জেলে নিবে ক্ষমতায় গেলে, কত টাকা লুটপাট করবে, কাকে কীভাবে পঙ্গু করে দেওয়া যাবে, কাকে কীভাবে নির্বাচন না আসার জন্য কি করতে হবে, তাকে নির্বাচনে না আসার জন্য যা যা করা দরকার মামলা দিয়ে হামলা দিয়ে ইয়ে দিয়ে বিভিন্নভাবে প্রক্রিয়ায় তাকে শেষ করে দেবো। শেষ তো কাউকে কেউ করতে পারবে। এইটা দুইটা বৃহৎ দল। আমি বলবো যে কোনো ইতিহাস থেকে যে শিক্ষা না দেয় তারা দুই দলই ভুল করবে। আমি যে দলে আছি সেই দলের কথাও বলবো, যে দলে আজকে ক্ষমতায় আছে তাদের কথাও বলবো যে তারা ভুল করবে। এই দেশের 16 কোটি মানুষ কার্তিক মাসে যেমন কাদামাটির মতন নরম হয়ে যায়, আবার চৈত্র মাসে কিন্তু ইটের মতন শক্ত হয়ে যায়, তাই না? যদি একবার ইটের মতন শক্ত হয়, আজকে যারা ক্ষমতাসীন আছেন তাদের এই কথাবার্তা বা তাদের এই চালচলন তারা তো জব দিয়ে দিচ্ছে অলরেডি ব্যালটের মাধ্যমে। এত যদি হুঁশ না হয় তাহলে দেখা যাবে যে বিদেশিরা যে আমাদেরকে নিয়ে খেলার
পুতুল বানিয়েছে, সেখানেই আমরা থেকে যাব। আজকে কিছু জাতীয় ইস্যুতে আমরা ঐক্যমত হতে পারি কিনা, এটা একটা বিরাট আমাদের জন্য গুরুত্বপূর্ণ ব্যাপার বলে আমি মনে করি। কাজেই নির্বাচন, ক্ষমতায় আসবে, ক্ষমতায় যাব, ক্ষমতায় থাকবো, ক্ষমতায় থাকবো না, কী হলো? বিরোধী দলে থাকলেও তো আমি ভূমিকা রাখতে পারি, সেই ভূমিকা রাখার সুযোগ তো দিতে হবে। আমাদের বিরোধী দলের নেত্রী নির্বাচনের পরপরই বলছেন যে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই, আমরা আপনাদেরকে সাহায্য করতে চাই। আজকে যেসব চুক্তিগুলি ভারতের সাথে হয়েছে, এই টিফা চুক্তি কি আছে, মন্ত্রিসভায় কি করলো জানি আমরা? কেউ জাতি জানে? এসব চুক্তিগুলি সংসদে আসা উচিত ছিল। ভারতের সাথে কি চুক্তি হয়েছে আমরা জানি? আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আমার আশুগঞ্জের থেকে আখাউড়া রোড দিয়ে আপনার আগরতলা যাবেন, সেই রুটে আমাদেরই গাড়ি চলে না। সেইখানে 132 টাকার গাড়ি দিয়ে মাল নেওয়া হয়েছে, ব্রিজ ভাঙ্গা পড়ছে। আপনার কয়েকদিন আমাদের আপনার 2টা সিজন আমাদের জমিতে ফসল করতে পারেন, আপনার টিভিতে দেখছেন বোধহয়। কারণ ওইখানে খালকে আপনার বাদ দিয়ে ব্রিজে আপনি উঠলে 132 টাকার গাড়ি ভাই আমি পৃথিবীর কোথাও দেখিনি। আমি পৃথিবীর সব দেশ ঘুরছি, 5টা মহাদেশ ঘুরছি, এত বড় গাড়ি আমি দেখিনি কখনো। এটা কি নিয়ে যাচ্ছে তাও জানা নেই, আগে পেছনে পুলিশ। তো সেই রাস্তা দিয়ে আমি আমার দেশের ভিতর দিয়ে দিচ্ছি, অথচ 3 বিঘা করিডোর। আপনার মনে আছে নিশ্চয়ই 74 সালের যে আপনার ইন্দিরা মুজিব চুক্তি, 3 বিঘা করিডোর আমাদের, আমরা আঙ্গুরপোতা 10 গ্রাম দিয়ে দিলাম, আমি 3 বিঘা করিডোর পাইলাম না, তাই না? আজও ঝুলে রাখছে তারা, তাদের স্বার্থটা তারা আদায় করে নিচ্ছে। আমার ভিতর দিয়ে তারা আসামে মাল নিয়ে যায়, আমার ব্রাহ্মণবাড়িয়ার ভিতর দিয়ে আপনার মেঘনা নদীর উপর দিয়ে আশুগঞ্জ যদি আমার গাড়ি বন্ধ থাকে, আমার গাড়ি পুলিশ বন্ধ করে রাখে, তাদের গাড়ি আগে দিতে যায়, তাদের গাড়ির পেছনে পেছনে হাজার গাড়ির লাইন থাকে, আমরা দিচ্ছি। আমরা কেন আমাদের হিস্সাটা আমরা আদায় করতে পারছি না? এইখানে হলো সবচেয়ে বড় দুর্বলতা, এই জন্য যে আমি যদি ভারতের সাথে কোনো বেমিল হয় আমার, বা আমার যদি কোনো দ্বিমত পোষণ করি, ভারত হয়তো আমাকে ক্ষমতায় রাখবে না। ওইটার চিন্তা না করে যদি আমি বলি যে ঠিক আছে বিরোধী দল আমরা বসি, গোপনে তো বসা যায়, একটা ইন্টারনাল ইয়াও তো থাকতে পারে, সমঝোতাও তো থাকতে পারে। আমরা একবার শুনছি আপনার তখন শেখ শহীদ সাহেব ছিলেন বঙ্গবন্ধুর বাড়ির সামনে, যে রুমটা ছিল ওই রুমে থাকতেন শহীদ ভাই। শহীদ ভাই রুমে গেলাম, তখন শেখ ফজল হক মনি, আব্দুর রাজ্জাক সাহেব, তুফাইল সাহেব, তারা কয়েকজন গেলেন। আপনার ইয়ার কথা বলতেছিলেন, এই খানে সবুর খানের কথা, যাকে গর্তে থেকে জেল থেকে বের করে নিয়ে আসলো। তখন কি যেন একটা আওয়াজ পেলাম, বঙ্গবন্ধুর আওয়াজ, তো খুব বিকট আওয়াজ। উনি চেয়ারে বসে, সবাই গাছের নিচে বসে আছে। তো বেরিয়ে আসলাম, শহীদ ভাই বললাম শহীদ ভাই কী ব্যাপার? তো শহীদ ভাই বললো ওরা আসছে ইয়ারে কেন জেল থেকে বের করা হলো, খানে সবুর খান কে? তখন বঙ্গবন্ধু বলতেছে তোরা কি জানিস খান সবুর খান কে? তোরা বঙ্গবন্ধু আজকে জাতির পিতা। এই বঙ্গবন্ধু বানাইতে খান সবুর খানের অবদান আছে। যেমন যে যখন পাকিস্তানে তারা পার্লামেন্টে বসে, যখন একটা ইস্যুতে বাংলাদেশকে ভিকটিম করা হয়, ওইখান থেকে টেলিফোন করে বলেছে মুজিব আমরা তো পারতেছি না ফাইট করে, তোমরা মিছিল বের করো, তোমরা ডেমনস্ট্রেশন করো, তাই না? ইস্ট পাকিস্তানে আন্দোলন করো তোমরা, আমরা আমাদের ন্যায্য সেটাও আমরা পাচ্ছি না। এই ঘটনা শুনুন, আজকে বলছি যে সেই কালচারটা যেটা বলছেন আমরা যেটা দেখে আসছি পাকিস্তানের পরবর্তী পর্যায়ে, এবং এইটা আস্তে আস্তে এমন জায়গায় আমরা পৌঁছতেছি, আমাদের আত্মীয়তার বন্ধন, বন্ধুত্বের বন্ধনের জন্য ছিন্ন হয়ে যাচ্ছে রাজনৈতিক কারণে। আমার মনে হয় যে ঠিক আছে, সবুর খানের এই ব্যাপারে কতটুকু ভূমিকা ছিল সেটা আলোচনা, অন্য ভিন্ন আলোচনা, সেখানে আমি যাচ্ছি না। তবে হ্যাঁ, 2 দলেই মুক্তিযুদ্ধ আছে, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনায় যে বাংলাদেশ গড়ার যে কাজটা, 2 দলই এই ব্যাপারে আন্তরিক নয়, এটা কিন্তু একটা প্রমাণিত সত্য। এবং এখানে দলবাজি, ক্ষমতাবাজি, এখানে লুটপাট, সন্ত্রাস, এক দল আর এক দলকে ঘায়েল করা, যে ক্ষমতায় আসছে বিরোধী দলকে দমন করা, পীড়ন করা, এসব কাজগুলো কিন্তু 2 দলই সমানে করে যাচ্ছে। এই জায়গা থেকে বেরিয়ে এসে উনি যথার্থই বলেছেন আমাদের জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু, যেমন আমাদের স্বাস্থ্যনীতি কী হবে, শিক্ষানীতি কী হবে, আমাদের জাতীয় সম্পদগুলো কীভাবে রক্ষা করব, আমাদের ভারতের সঙ্গে কী কী চুক্তি হবে, আমেরিকার সঙ্গে কী চুক্তি হবে, এগুলো পর্যালোচনা করা, সম্পদ রক্ষা করা, উন্নয়ন, দেশের সামগ্রিক ব্যাপারগুলো নিয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে আমাদের বসা উচিত। বলবেন যে এই সাম্প্রতিক রাজনীতিতে বা এই যে স্থানীয় সরকারগুলোর নির্বাচনের ফলাফলে এই হেফাজত এবং গণজাগরণ মঞ্চের ভূমিকা কী ছিল, মানে তাদের উত্থান বা আগমন প্রস্থানে
আমার মনে হয় এই ক্ষেত্রে সাধারণ মানুষ বা ভোটারদের কি ভূমিকা ছিল বা তারা কিভাবে নিয়েছে বলে এই মনে ক্ষেত্রে হয়েছে? একটা ব্যাপার হচ্ছে যে জিনিসটা ঘটেছে যে তার আগেই যখন যুদ্ধাপরাধের বিচার হচ্ছে, এই বিচারের সময় সেখানে জামাত ইসলাম সুকৌশলে মানুষের ধর্মীয় সেন্টিমেন্টকে খুঁচিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং এক ধরনের ধর্মীয় সেন্টিমেন্টকে তারা সামনে এনেছে এবং এটা কিন্তু অতীতেও ছিল। যখন মুক্তিযুদ্ধ চলাকালীন আমরা দেখেছি, কিংবা 69-এর গণ অভ্যুত্থানের সময় যখন শেখ মুজিবুর রহমান বেরিয়ে আসলেন, তখন যেমন রাজপথের স্লোগান ছিল তোমার নেতা আমার নেতা শেখ মুজিব শেখ মুজিব, তখন জামাতিরা স্লোগান দিয়েছে তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তফা। আপনার তো নিশ্চয়ই স্মরণ আছে। এবং অর্থাৎ যে নবীকে মুজিবের সঙ্গে পাশে দাঁড় করিয়ে এক ধরনের বিতর্ক তোলার চেষ্টা করেছে, এগুলো এই ধরনের অপকর্ম করেছে। কিংবা যখন জয় বাংলা স্লোগানের বিপরীতে তারা জয় বাংলা জয় হিন্দ লুঙ্গি খুলে ধুতি পিন, এই ধরনের সাম্প্রদায়িকতা এবং ধর্মীয় উন্মাদনা সৃষ্টির চেষ্টা অতীতে হয়েছে। এবং এবারও যুদ্ধাপরাধের বিচার যখন হচ্ছে, তখন তারা এই ধরনের কৌশলে তারা ধর্মীয় এক ধরনের সেন্টিমেন্ট তৈরি করেছে, খানিকটা জনগণকে বিভ্রান্ত করেছে। এবং তারা শাহবাগের আন্দোলনকে, শাহবাগের গণজাগরণ মঞ্চকে তারা এক ধরনের মানে নাস্তিকতা অর্থাৎ আস্তিকতার বিরুদ্ধে নাস্তিকতার সংগ্রাম হিসাবে দেখার চেষ্টা করেছে। এবং এই ধরনের অপপ্রচার, সেই ক্ষেত্রে তো আমি বলবো যে আমার দেশ পত্রিকা থেকে আরম্ভ করে একটা মহল তারা এই ধরনের কাজটা করেছে। এবং সর্বশেষ এটা দুঃখজনক হলেও সত্য, বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়া গণজাগরণ মঞ্চকে নাস্তিক নষ্টদের মঞ্চ বলে খানিকটা বাতাসও দিয়েছেন। এই ধরনের ব্যাপারটা নিয়ে সামনে এক ধরনের আস্তিকের বিরুদ্ধে কিংবা নাস্তিক আস্তিক এই ইস্যুটাকে সামনে আনা হয়েছে। এটা দেশে কারোর জন্য মঙ্গলজনক নয়। এবং এই ধরনের ধর্মীয় উন্মাদনা তৈরি হওয়ার মধ্য দিয়ে কিন্তু রাজনীতির আসল গুরুত্বপূর্ণ ইস্যুগুলোকে হয়ে যায়। এবং জনগণ তখন ভাবতে পারে না যে মানুষকে তারা কিংবা প্রার্থীদেরকে যখন নাস্তিক হিসাবে চিহ্নিত করা হয়, তখন তার যোগ্যতা ইত্যাদি বিষয়গুলো দেখেন এক ধরনের অন্ধকারের দিকে দেশকে ঠেলে দেওয়া হয়। আমার মনে হয় এই আস্তিক এবং নাস্তিক এই দ্বন্দ্ব থেকে সচেতন জনগণ এবং আওয়ামী লীগ বিএনপি উভয়েরই দূরে আসা উচিত। এবং রাজনীতির ধর্মের ব্যবহার কোনো কল্যাণ বয়ে আনে না। এবং আমরা দেখেছি যে শুধু তাই না, এই যে সিটি কর্পোরেশন নির্বাচনগুলো কিন্তু ধর্মের ব্যবহার হয়েছে এবং সেখানে টাকার খেলা হয়েছে। এবং আমি শুনেছি যে গাজীপুরের নির্বাচনে সেখানে কিন্তু টঙ্গী এবং গাজীপুর এই ধরনের আঞ্চলিকতার কথা এসছে। তো আঞ্চলিকতা, সাম্প্রদায়িকতা, রাজনীতিতে ধর্মের ব্যবহার, এটা কিন্তু আখেরে লাভ হয় না এবং এটা কারোর জন্য কল্যাণ বয়ে আনে না। এই জায়গা থেকে আমার মনে হয় সবারই মুক্ত হওয়া উচিত। এবং বাংলাদেশের জনগণ সাময়িকভাবে কোনো বিভ্রান্তি সৃষ্টি করা হয়, কিন্তু চূড়ান্ত বিচারে সেই বিভ্রান্তি টিকে থাকে না। এবং রাজনীতি হওয়া উচিত রাজনীতির ইস্যুতে, অর্থাৎ সরকারের তার ইস্তেহার এবং তার কর্মসূচি এবং তার অতীত এবং তার যোগ্যতা ইত্যাদি বিবেচনা করেই আমার মনে হয় ভোট দেওয়াটা উচিত। কাজী আনোয়ার হোসেন, এখানে যে আপনি কথাটা বলছেন হেফাজত এবং জাগরণ মঞ্চ, হেফাজত তো কোনো রাজনৈতিক দল নয়। আমরা এখনো মনে করি যে হেফাজত কোনো রাজনৈতিক দল বা তার কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ আছে বলে আমাদের মনে হয় না। হেফাজতকে আনার পেছনে আমি দায়ী করব যে গণজাগরণ মঞ্চকে। যে গণজাগরণ মঞ্চ, আমি জানি না এটা কেন করছে, কারা করছে, এটা বোঝার মানুষের বাকি নেই। তবে একটা জিনিস আমাদেরকে খুব কষ্ট দেয়, সেটা হলো যে যুদ্ধ অপরাধী বা মানবতা বিরোধী অপরাধের জন্য গণজাগরণ মঞ্চের কি কোনো প্রয়োজন ছিল? আদৌ কি কোনো প্রয়োজন ছিল? দাবি করতে পারবে না। আমি বলছি, দাবি তো আমরা সবাই বলি, আমিও তো বলি, আমি বিএনপি করি, আমিও তো বলি যে মানবতা বিরোধী অপরাধের বিচার হোক, আমিও বলছি। ওরা সেই দাবিটা করেছে না, ওরা দাবিটা যেভাবে করেছে, আপনি প্রায় 3 মাস আপনি একজন পত্রিকার সম্পাদক, সেই হিসেবে আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে এইখানে আপনার 2টা হসপিটাল, দেশের বৃহত্তম হসপিটাল, মাইক লাগাইয়া রাত দিন 24 ঘন্টা 3 মাস রাস্তা বন্ধ করে আমরা রাস্তার পাশে দাঁড়াইতে পারি না। আজকে আমরা একটা কর্মসূচি রাস্তার পাশে দাঁড়িয়ে প্রেস ক্লাবের সামনে দাঁড়াইতাম আমরা, সেখানে বলছে ব্যাঘাত ঘটে, যানবাহনের চলাচলের ব্যাঘাত ঘটে। আর 3 মাস এইখানে রাস্তা ব্লক করে 2টা পিজি হাসপাতাল এবং আমাদের ডক্টর ইব্রাহিম সাহেবের ডায়াবেটিস হসপিটাল, রাস্তা বন্ধ করাটা কিন্তু খানিকটা সত্য, পুরোটা সত্য। আমি গেছি, কারণ বিশ্ববিদ্যালয়ের রাস্তাটা বন্ধ ছিল সব সময়, ওই রাস্তাগুলো আমি গিয়েছি, প্রোগ্রামের বাইরে খোলা ছিল, ওইখানে পুরা কাঁটাতারের বেড়া ছিল,
পুরা কাঁটাতারের বেড়া দেওয়া ছিল 2 মাস 2.5 মাস। হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ের এই পাশটা আমি বলছি পুরা কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছিল আপনার পিজি হাসপাতাল থেকে, এটা পুরা। এরপর 2.5 মাস পর জনগণের একটু কোনা খুলে দেওয়া হয়েছে, ওই যে আপনার ইয়েতে। বোধহয় ঠিক না, ওই সময় আমার ছোট মেয়েকে গাড়ি অনেক আগে চলাচল করত। আপনাকে বলি, গাড়ি চলাচল করে, গাড়ি কোনা দিয়ে গাড়ি চলাচল করে, কিন্তু গাড়ি ইচ্ছে করেই জানে ভয়ে। কিন্তু এটা কি সঠিক হয়েছে? এটা কাদের প্যাট্রোনাইজ? কেন এটা দরকার ছিল? দাবি তো করতেই পারে, আপনিও দাবি করতে পারেন, আমিও দাবি করতে পারি। সেটা কি একটা মিছিল করে দাবি করতে পারি? সেটা কি একটা মিটিং করে দাবি করতে পারি? আমার মনে হয় দাবি প্রতি সরকারের আগেই সাড়া দেওয়া। না না, রাত দিন 24 ঘন্টা পদক্ষেপগুলো নেওয়া উচিত। রাত দিন 24 ঘন্টা মাইক লাগায়া 2টা হসপিটাল, রোগীরা ছিল কি আপনি জানেন? আপনার পত্রিকায় কখনো লেখছেন যে রোগীদের কি কষ্ট হচ্ছে? আমার এখানে আমার এক ভাইস্তি ডাক্তার আছে, বলো যে আমরা রোগী দেখার জন্য ঢুকতে পারতেছি না, তো পিজি হাসপাতালের ভিতরেই ঢুকতে পারতেছি না আমরা। 2 ঘন্টা আগে বাসা থেকে রওনা দিয়ে তারপর পিজি হাসপাতালের ভিতরে যাওয়া, এরকম অবস্থা তাদের। তারপরে কথাগুলো শুনেন খানিকটা সত্য, তবে অতিরঞ্জিত মনে হচ্ছে আমার। অতিরঞ্জিত মনে হওয়ার কোনো কারণ নেই। সারা বাংলাদেশের 16 কোটি মানুষ জানে। আমরাও তো নিউজ করেছি। আমাকে একটু শেষ করতেন, তাহলে আপনি বলতে সুবিধা হবে। তারপর 2টা হসপিটালে কোনো অসুবিধা হয়নি মাইকের আওয়াজে রাত দিন 24 ঘন্টায়? আপনি কি বলতে চান সেটা কোনো অসুবিধা হয়নি? আজকে আমি দাঁড়াই একটা মিটিং করতে পারি না প্রেস ক্লাবের সামনে, কেন? আর তাদেরকে 3 মাস এখানে প্যাট্রোনাইজ করা হলো, তাদের খাওয়া দাওয়া থাকা, আপনার মোবাইল, টয়লেট, মোবাইল সব দেওয়া হলো তাদেরকে, কেন? এবং আমার প্রশ্নটা হলো, বিচারের দাবি তারা করতেই পারে, 100 বার করবে, 1000 বার করবে, তাই না? সেখানে আমাদের কোনো আপত্তি নেই, আমিও করব। স্বচ্ছ বিচার তো গভর্নমেন্টের এখানে যে পিপি নিয়োগ করছে, এখানে যে আপনার ইনভেস্টিগেশন অফিসার আছে, এখানে যে আপনার বিচারপতিরা আছেন, তারা সবই তো গভর্নমেন্টের নিয়োগকৃত। সেখানে তো আপনার বিরোধী দলের কেউ নাই যে এখানে বিচারের ব্যাঘাত ঘটতে পারে। না না, সরকার আন্তরিক ছিল না, জনমতের চাপে বিচার। সরকারের আন্তরিকতা যদি না থাকে, আজকেও কি আন্তরিকতা আছে? আমি আপনার কাছে এই প্রশ্ন রাখছি, আজকেও কি আন্তরিকতা আছে? আজকে 2.5 মাস হচ্ছে বিচার রায় দেওয়া হচ্ছে না। আমার মনে হয় যে আরো চাপ দরকার। আসলে সরকার আরো চাপ দিলে কি হবে? যে খেলা খেলা হচ্ছে এই খেলা আপনিও বুঝেন। আমাদের দুর্ভাগ্য এটাই, জাতি যুদ্ধাপদের, আমাদের জাতির দুর্ভাগ্য এখানেই। আমরা যাদেরকে আপনার ইন্টেলেকচুয়াল মনে করি, আমরা যাদেরকে জাতির বিবেক মনে করি, আমরা যাদেরকে জাতির অভিভাবক মনে করি, তারা সবই জানে, কিন্তু তারা 2 ভাগে বিভক্ত। সত্য কথাটা বলতে তারা সাহস পায় না। এইখানে আরেকটা ব্যাপার জাতির মারাত্মক ঘাটতি আছে আমি মনে করি, কারণ তারা 2 পক্ষে, হয় বিএনপি পন্থী না হয় আওয়ামী লীগ পন্থী, তারা সত্য কথা বলতে দ্বিধাবোধ করে। কাজী এই যখন এই ইন্টেলেকচুয়ালরা, আমাদের জাতির বিবেক, আমাদের জাতির অভিভাবকরা তারা সত্য কথা বলতে পারে না, সেই জাতির কি হবে ভাই? আর যাই বলেন, আমি আপনার সঙ্গে একমত যে এখানে কাজী রাজনীতিতে ধর্মের ব্যবহার হচ্ছে, বুদ্ধিজীবীরা বিভক্ত হয়ে আছে, রাজনীতিতে ধর্মের ব্যবহার কিছু লোক আছে, রাজনীতিতে ধর্মের ব্যবহার নাই কোথায় পৃথিবীর? আপনি ভারতে যান, ভারতে 2004 সালে আজকের যে মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী আপনার 6000 মুসলমানকে মেরে ফেলছে। একদিনের জন্য তাকে জেলে যেতে হয়েছে, একদিনের জন্য। সে 3 বারের আপনার মুখ্যমন্ত্রী, সে মানুষের কাছে আরো পপুলার। সে আপনি আমরা পৃথিবীর খারাপ উপমাগুলো শুনতে চাই না, আমরা ভালো উপমা শুনবেন। আপনি যখন বলছেন রাজনীতির কথা, আজকের যে জার্মানি যে চ্যান্সেলর, উনি কি? উনি খ্রিস্টান ডেমোক্রেটিক পার্টির নেত্রী, খ্রিস্টান ডেমোক্রেটিক পার্টির নেত্রী। কিন্তু আপনি বলছেন যে ওয়েস্টার্ন কান্ট্রি তো রাজনীতির ব্যাপার আছে, আপনি নাই বলতেছেন। না, ওইভাবে নেই, নামটা শুনেন যেভাবে হচ্ছে রাজনীতিতে ধর্মের ব্যবহার। শুনেন, সারা পৃথিবীতে আজকে একটা অবস্থা দাঁড়াইছে যে মুসলমান যা যদি একটুখানি টু শব্দ করে বলে, ওরা ফান্ডামেন্টালিস্ট। শেষ করতে হবে। মুসলমানরা হলো ফান্ডামেন্টালিস্ট। মুসলমানরা সব জায়গায় করছে। পৃথিবীর অনেক ইতিহাস দেখেন যেখানে মুসলমান ছাড়াও হাজার হাজার লোককে হত্যা করা হয়েছে। যখন হিন্দু একজন, এখানে মুসলমান সমস্যা না, এখানে সমস্যা আছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা, তাদের জাতীয় সত্তা বিপন্ন হচ্ছে বাংলাদেশে। আপনি বলেন তাদের উপর আঘাত এসছে, কিন্তু আপনি শুনেন, এই যে এবং সেই আঘাত মোকাবেলা করার দায়িত্ব হচ্ছে বৃহত্তর মুসলিম জনগোষ্ঠীর। আমাদের মুসলমানদেরকে এইভাবে মেরে ফেলতেছে, অন্যায়, আমরা প্রতিবাদ করি, কিন্তু এর মানে এই নয় যে আমরা আমাদের এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদেরকে নিরাপত্তা দেব না। আমি বলতেছি এই দেশের কোনো অভিভাবক, কোনো ইন্টেলেকচুয়াল, কোনো বিশিষ্ট ব্যক্তিরা আজ পর্যন্ত বলতে পারছে যে মায়ানমারে মুসলমানদের উপরে নির্যাতন হচ্ছে? ডেফিনেটলি বলেছে। আপনি যে ভারতে 2004 সালে নরেন্দ্র মোদী 6000 মুসলমান মারছে, আমাদের দেশে কোনো গভর্নমেন্ট প্রতিবাদ করতে পারছে?
এখানে জনগণ ভারত সরকার কি তাদেরকে ব্যান করে দিয়েছে? আমরাও প্রতিবাদ করেছি। ভারতে নরেন্দ্র মোদীর দলকে কি ভারত সরকার প্রতিবাদ করছে না ব্যান করছে? ধন্যবাদ। না একদিনের জন্য চ্যালেঞ্জ? ভারতে কিন্তু রাজনীতিতে ধর্মের মানে রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ। এমনকি পাকিস্তানের নির্বাচনে বা রাজনীতিতে ধর্মের ব্যবহার নির্বাচনে না না, তাহলে নরেন্দ্র মোদী কোন দল? তারপর বিজেপি কোন দল? দল তো একটা হচ্ছে যে দল, এই দল থাকা আর রাজনীতিতে ধর্মের ব্যবহার কিন্তু এক নয়। ধর্মের নামে দল, যেমন মুসলিম লীগ। এই সত্য মুসলিম লীগ কথাটা ফান্ডামেন্টাল পার্টি ছিল না। সত্য কথাটা বলেন যে ধর্মান্ধ দল ডেফিনেটলি করে, এটা খারাপ দৃষ্টান্ত। আমার কাছে বোম্বে নিষিদ্ধ হলে করে কিভাবে? তারা তো রাষ্ট্র ক্ষমতায় যায়। হ্যাঁ, এখন প্রশ্ন ধর্মান্ধ দল তো রাষ্ট্র ক্ষমতায় যাচ্ছে। সেটা বলছি যে তারা ধর্মান্ধ দল, এটা একটা খারাপ দৃষ্টান্ত। শেষ করব আমি। আচ্ছা, আমি একটু বলি। ভারত হইলে আমাদের বলি যে ভারত হইলে আমাদের পার্সিয়ান ব্রিটেন, যেখান থেকে আমাদের গণতন্ত্র শিখতে হবে। ভারতে দাঙ্গা হয়েছে, ভারতে বিজেপির মতো দল আছে, এটা একটা খারাপ দৃষ্টান্ত। আবার ভারতে ধর্মনিরপেক্ষতা আছে, ভারতে দাঙ্গা হয়েছে, আবার দাঙ্গার বিচার হয়েছে। বাংলাদেশে আমরা বিএনপি এবং আওয়ামী লীগের আমলে যেসব দাঙ্গা ঘটেছে, একটারও বিচার করতে পারছি না। অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয়মাত্রা সম্পর্কে আপনি লিখতে পারেন। লিখবা ঠিকানা পরিচালক তৃতীয়মাত্রা চ্যানেল, IGP বক্স 2433 ঢাকা 1000। যারা ইমেল করতে চান তারা করতে পারবেন এই ঠিকানায় আপনি @তৃতীয়মাত্রা.com। 6161 নম্বর আমাদের SMS করতে পারেন যে কোনো সেলফোন থেকে। ইন্টারনেটে তৃতীয়মাত্রার সঙ্গে যুক্ত থাকতে, তৃতীয়মাত্রা সম্পর্কে জানতে এবং মতামত রাখতে ব্রাউজ করতে পারেন তৃতীয়মাত্রা.com, facebook.com/তৃতীয়মাত্রা, twitter.com/তৃতীয়ম এবং youtube.com/তৃতীয়মাত্রা। আর আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয়মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ মারা দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05। আর তৃতীয় মাত্রার এই পর্বটি আপনার মোবাইল ফোন থেকে শুনতে পারবেন 16258 ডায়াল করে, অর্থাৎ তৃতীয় মাত্রার সর্বশেষ পর্বটি শুনবার জন্য এবং পুরনো পর্বগুলো শুনবার জন্য আপনার সেলফোন থেকে ডায়াল করতে পারেন 16258 নাম্বারে। মিস্টার কাজী মোহাম্মদ আনোয়ার হোসেন, মিস্টার আবু সাইদ খান, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক মণ্ডলী, আমার দুই অতিথি নানা বিষয় নিয়ে বিতর্ক করেছেন, কিন্তু মূল কথা যেটি, আমরা অর্থনীতি নিয়ে, সমাজ নিয়ে, ধর্ম নিয়ে যতই আলোচনা করি না কেন, বাংলাদেশের সামনে এখন একটি মাত্র প্রধান সমস্যা, যে সমস্যার সমাধান আমরা আসলে গত 42 বছরে করতে পারিনি, এবং এটি আসলে খুব বড় একটি সমস্যা নয়, কিন্তু এটি বাংলাদেশের সামনে পাহাড় পর্বত প্রমাণের সমস্যা হিসেবে দাঁড়িয়েছে। সেটি হচ্ছে যে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে ঐকমত্য, কিন্তু ঐকমত্যে উপনীত হতে হবে প্রধান দুটো রাজনৈতিক দলকে, এবং সেটি যদি তারা করতে ব্যর্থ হন তাহলে নির্বাচনটা অনেকটা সময়ের জন্য হয়তো দূরে সরে যাবে, এবং খানিকটা সময়ের জন্য দুর্বল হলেও গণতন্ত্র যেটি আছে সেটিও মুখ থুবড়ে পড়তে পারে, এবং যারা এই সমঝোতায় উপনীত হচ্ছেন না তারা নিজেরাও কিন্তু তাদের ব্যক্তি জীবনেও কিন্তু মহা সংকটের মুখোমুখি পড়তে পারেন। কাজে আমরা আশা করব যে দেশের স্বার্থে, এমনকি নিজেদের স্বার্থ হলেও তারা একটা ঐকমত্যে পৌঁছবেন, এবং এটি গণতন্ত্রের অন্যতম প্রধান পূর্ব শর্ত, যেটি ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া, যেটির উপরে সবাই আস্থা রাখবে, যেটির উপরে সবাই ভরসা করতে পারবে, এবং এটি যদি করতে তারা ব্যর্থ হন তাহলে বুঝতে হবে আসলে গণতন্ত্র কি, সেটি বোঝার মধ্যেই একটা গলদ রয়েছে আমাদের রাজনৈতিক নেতা নেত্রীদের। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।